আজকের ডিনার রেসিপিগুলো একদম নিরামিষ, নো পেঁয়াজ নো রসুন, দই বেগুন, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, তারপর করেছি জিরা রাইস আর পটলের পাতা ভাজা। তাহলে দেখুন কিভাবে বানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আমি রিয়া, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, চলুন শুরু করা যাক। এখানে ভাজার জন্য আলুগুলো নিয়েছি, আর নিয়েছি এইরকম সাইজের বেগুনগুলো। বেগুনের মুখটা একটু সামান্য কালো হয়ে গিয়েছিল বলে এর ডাঁটি থেকে অর্ধেকটা কেটে দেবো, মানে এর ডাঁটিটা অর্ধেকটা কাটবো। কিভাবে কাটবো দেখে নিন। দেখুন, প্রথমে ডাঁটিটা একটুখানি কেটে নিয়ে তারপরে একে স্লাইস করে নিচ্ছি। আর বেগুনটা কাটার পরে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যেন জলে ধুয়ে রাখেন, না হলে কিন্তু বেগুনটা আবার কালো হয়ে যাবে। দেখলাম বেগুনটা একদমই পোকা নেই, ভয় পাচ্ছিলাম যে যদি পোকা থাকে বেগুনগুলো তাহলে তো গেল, দেখতেই হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছুই পোকা নেই। তো জলে ভিজিয়ে একটু রেখেছি। এখানে আমি এবার আলু ভাজার প্রিপারেশনটা করে নিই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। খুব ভালোভাবে আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর ছুরিটা যে বঁটিতে কাটুন বা ছুরিতে কাটুন, এইটুকু মেক শিওর করবেন যেন খুবই ধারালো হয়, তাহলে কাটতে খুব সুবিধে হবে। তো এখানটায় আমি খুবই সরু সরু করে কেটে নেওয়ার চেষ্টা করছি। আর এটা আমি না সে মুচমুচে ঝুরি মানে আলু ভাজাটা করছি না, যেমন ঝুরি ভাজার মতন আলু ভাজাটা হয় সেরকম কিন্তু করছি না। এমনি নর্মালি বিয়ে বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে যেই আলু ভাজাটা আমাদের করে খাওয়ানো হয় আমি কিন্তু সেটাই করছি। আমাকে খুব ভালো লাগে এরকম আলু ভাজা খেতে। তার সঙ্গে যদি আবার মুগের ডাল হয় তাহলে তো অসাধারণ লাগে। কিন্তু আজকে মুগের ডাল বানাইনি। মুগের ডাল বানালে আমার মনে হয় খুবই ভালো হতো। সত্যি এই রেসিপিগুলো করতে খুব কতক্ষণ সময় লাগবে? এই যে জোগাড়টা করে নিলে না, যদি কেউ জোগাড় করে দেয় তাহলে আধ ঘন্টায় রেডি হয়ে যাবে। আর যদি জোগাড় করার কেউ না থাকে তাহলে আপনাকে যদি জোগাড় করতে হয় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। খুবই তাড়াতাড়ি কিন্তু রেসিপিগুলো রেডি হয়ে যায়। এখানে আমার কাছে অন্য টিস্যু পেপার নেই, টিস্যু পেপার আছে সেগুলো আরও পাতলা, তাই জন্য একটু মোটা কাগজের দ্বারা এখানে প্লেটের উপরে কাগজটাকে বিছিয়ে খুব ভালোভাবে আলু ভাজাটাকে মিলে রেখেছি একদম পাখায়। তারপরে এখানে বেগুনের মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে একেবারে রেখে দিলাম। এবারে হচ্ছে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। পুরো একে একে সব রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটা কাজ করতে হবে, বেগুনটা মাখিয়ে রেখে দেওয়ার পরে না পটলের পাতা ভাজা যে করব সেইটা আগে দেখিয়ে দিই। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি বলছি, পটলের দুটো মুখটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে এরকম সাইজ ছিলে নিতে হবে, যেমন আমরা তরকারি করার জন্য যেভাবে ছিলি সেরকম কিন্তু না। তারপরে একটা নাইফের সাহায্যে ছুরির সাহায্যে এইভাবে কেরাচি করে একটু কেটে নিতে হবে। দেখুন, যদি না পারেন আবার এরকমভাবেও কাটতে পারেন। আমি দুরকমভাবেই কেটে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধে হয়। আর বঁটিতে সত্যি কথা বলতে আমি এটা পারি না করতে, তাই জন্য আমি ছুরিতেই করলাম। আর আপনারা যদি বঁটিতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। দেখুন, একটু প্রেস করতেই কত সুন্দর পাতার একটা ডিজাইন হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগে এটা। আর কোনো জামাই বাবা জীবন এলে অবশ্যই তার পাতে পরিবেশন করতে পারবেন, দেখতেও খুব সুন্দর লাগে। এবারে আমি বেগুনটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রান ফ্রাই চড়িয়ে দিলাম। তারপরে এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি, আর একে একে বেগুনগুলো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। আর যেটাতে মধ্যে আমি বেগুনটা ম্যারিনেশন করেছিলাম ওটার মধ্যে পটলটাও ম্যারিনেশন করব। 5টা পটল নিয়েছিলাম। আমার ছেলেকে জিজ্ঞেস করতে, সে বলে আমি কিন্তু খাবো না। ও পটল একদম খেতে চায় না, পটলের বীজ থাকে তো তো একদমই খেতে চায় না। আর এখানে জিরা রাইস করার জন্য আমি একদম ঘরেরই যেই চালটা আমরা প্রত্যেক দিন খাই সেটাই নিয়েছি। আর সত্যি কথা বলতে খুবই ঝরঝরে হয়, ঘরের চাল বলে যে একদম ঝরঝরে হবে না, একদমই না, খুব সুন্দর টেস্টি লাগে। আর অবশ্যই আপনাদের বাড়িতে যেই চালটা আপনারা খান সেই চালটা দিয়েই করবেন। আর বাসমতি রাইস যদি খান সেটা তো আরও অতি উত্তম, খুবই ভালো কথা। কিন্তু কিছুদিন আগে বাসমতি রাইস খেয়েছি, তো আমার বাড়িতে যে চালটা আছে আমি সেটাই, সবার বাড়িতে তো আর সব কিছুটা অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য আমি এই চালটা দিয়েই করার চেষ্টা করছি। এখানে নিয়ে নিলাম একটা বড় চামচের 1 চামচ ঘি, তারপরে এখানে দিয়ে দিয়েছি ওই জিরেটা। তারপর চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে 1 কাপ চালের জন্য
জন্য 1.5 কাপ জল এখানে দিয়ে দিয়েছি। আর যদি চালের পরিমাণটা একটু মনে হচ্ছে যে জলটা বেশি লাগবে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওই আরও একটু জল পরে অ্যাড করতে পারেন। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম, যেটা হচ্ছে ওই দই বেগুন করার জন্য। এখানে দই দিয়েছি, কাজু আর 10-12টার মতন কাজু দিয়েছি, পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর 1 টুকরোর মতন আমি নারকেল কুচিও ইউজ করেছি। খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরকম করলে না খুব সহজে রান্নাটাও হয়ে যায়, খেতেও টেস্টি লাগে আর সময়ও বাঁচে। আর একে একে যখন গুঁড়ো মশলাগুলো জলে ঘুলে দেব, তখন তো দিতেই হচ্ছে, তো আমি একদম মিক্সির দ্বারাই পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর টেস্ট হয়, অবশ্যই বানাবেন। আর এখানে যে তেলটা আমি ব্যবহার করেছিলাম বেগুন ভাজার জন্য, ওটাই দিয়ে দিয়েছি। ওটার মধ্যে এবারে আর 1 চামচ তেল অ্যাড করে মশলাটা ডাইরেক্ট দিয়ে দিলাম। আর যদি পেঁয়াজ খান কোনো অসুবিধে নেই, পেঁয়াজটা প্রথমে ভেজে নেবেন বেরেস্তার মতন, তারপরে করে দেখবেন সেই টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে। আমি যেহেতু নিরামিষ রেসিপি দেখাচ্ছি স্পেশালি আপনাদের জন্য, তাই জন্য আমি কিন্তু এখানে কোনো কিছু পেঁয়াজ বা রসুন ইউজ করিনি। যখন দেখলাম পুরো তেলটা ছেড়ে এসেছে, একদম মানে দানাদার হয়ে গেছে, তখনই জলটা ঢেলে দিয়েছি। জলটা ফুটে যেতেই বেগুনগুলো সিদ্ধ করে নিয়েছি। এটা বলা হয়নি যে বেগুনগুলো খুব 100%ই কুক করে নেবেন এখানে। আর আমার বেগুনগুলো একটু সামান্য একটু লাল বেশি হয়ে লেগেছে, তাহলে আপনারা একটু তারই মধ্যে হালকা রাখবেন। দেখুন পুরোপুরি রেডি আমার দই বেগুনের রেসিপি। আর এখানে যেহেতু চারিদিকে হয়ে গেছিলো বলে আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করছি। আর উপর থেকে একটু ওই গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা আগেই দিতে পারেন, কারণ আমি আমার ছেলের জন্য আগে তুলে রেখেছিলাম, তাই জন্য। আবার একটা কড়া নিয়ে নিলাম, কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল। আর এখানে দেখুন আলু ভাজাটার মধ্যে একটুও জল নেই, খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে। তার মধ্যে যখন তেলটা হাই ফ্লেমে একদম খুব গরম হয়ে যাবে, তখনই আলু ভাজাটা দেবেন। আর যদি আরও মানে ঝুরঝুরে আলু ভাজাটা করতে চান, তাহলে আরও সরু সরু করে আপনাকে কুচাতে হবে আলু ভাজাটাকে। আর 2 থেকে 3 বারের মতন জলটাকে ঝরিয়ে নিয়ে একদম পাকাপাকি মানে জলটা শুকিয়ে নিতে হবে, যেন আলু ভাজার মধ্যে কোনো জল না থাকে। আর এই আলু ভাজাটা একটু ল্যাটানো টাইপের হয়। এটা কিন্তু মানে এই সব রেসিপির সঙ্গে খেতে খুব টেস্টি লাগে। তো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, তারপরে আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নিচ্ছি। আর কারি পাতাটা এখানে দিয়ে দিলাম একটা 10-12টার মতন কারি পাতা। কী করলাম, ওই যখন দ্বিতীয় ব্যাচটা আর একটু হতে বাকি আছে, মানে আর 1 মিনিট হলেই রেডি হয়ে যাবে, তার আগেতেই আমি এখানে কারি পাতাটা দিয়ে ভেজে নিয়েছি। এই কারি পাতা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, ফ্লেভার দেয় এই আলু ভাজাটার মধ্যে। আর কোনো নুন অ্যাড করিনি কিন্তু এই সময়ে, বিন নুন দিয়েছি, এমনি নুন দিয়েছি, আর একটু বাদাম দিয়েছি। আমার বাড়িতে বাদাম ভাজা ছিল, তো ওই বাদাম ভাজাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এবারে রেখে দিয়েছি। খুব সুন্দর লাগে এইভাবে কিন্তু টেস্টি আলু ভাজাটা। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর যদি মুগ ডাল বানান না, আর কিছু লাগবে না, বিশ্বাস করুন। তারপরে ওই তেলের মধ্যেই আমি পটলটাকে ভেজে নিচ্ছি। ইনস্ট্যান্টলি কিভাবে রান্না করবেন সেটাই রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পটলের যে পাতাটা, ওটা তেলে দেওয়ার পরে আরও সুন্দর আপনাকে দেখাবে। দেখুন এইভাবে কত সুন্দর ওর লেয়ারগুলো বেরিয়ে এসেছে। দেখতে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর লাগছে। আর আমার পটলের পাতা ভাজাটা রেডিও হয়ে গেছে। এরকম যখন সোনালি কালার ধরে আসবে, তখনই নামিয়ে নেবেন। তো 4 জনের জন্য 4টা করে নিয়েছি পটলের ভাজা। আজকে মানে কোনো গেস্ট আসেনি, এমনি বাড়িতে মানে মন গেল করতে, তাই করেছি। আমার অনেক দিন ধরে এরকম নিরামিষ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো স্পেশালি আপনাদের জন্য এই থালিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চলে আসুন, দেরি করছেন কেন, খেয়ে যান অবশ্যই, খুব টেস্টি হয়, বাড়িতে অবশ্যই বানাবেন। তাহলে চলুন, অনেক বেজে গেছে, রাত প্রায় 10:30 বেজে গেছে। আমি তো 9টার সময় শ্যুট করেছিলাম মানে ভিডিওটা কাল রাত্রে, তো আজকে দেখাচ্ছি। ভালো আছেন তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।